এই অন্তিমে এসে কপিল সিব্বালের এইরকম দ্বিচারিতা এর রহস্যটা কি হতে পারে? একবার বলছেন 30 মিনিট সওয়াল করলেই আমার বক্তব্য শেষ হয়ে যাবে, আজকে বলছেন 2 দিন সময় লাগবে। এই যে দ্বিচারিতা, এই যে টাইমটাকে স্কিল করছেন, এটা সম্পূর্ণ ওনার ধান্দাবাজি। রাজ্য সরকারটা তো মিথ্যেবাদী, দ্বিচারিতা এসবের জন্যে পরিপূর্ণ। কপিল সিব্বাল টাকা পাবে রাজ্য সরকারের থেকে, 1 কোটি টাকা হয়তো উনি পাবেন, তো 2 দিন লাগবে, তাহলে আবার 2 কোটি টাকা পাবেন। সকল সময় মিথ্যা করছেন, ছল করছেন এবং বিভিন্ন রকম প্রতারণা করছেন। আমরা দাঁড়িয়ে বলতে পারবো না যে সোমবারই দিনই 8 তারিখে যে শেষ হয়ে যাবে, এরকম কোনো কথা আমরা বলতে পারবো। সরকারি কর্মচারী বা পেনশন হোল্ডার আপনাদের যে ডিএ মামলা, এটা কি গুরুত্বপূর্ণ নয়? আমরা সংগ্রামী যৌথ মঞ্চ, আমরা ধৈর্যশীল, আমরা ধৈর্য ধরে শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে দিয়ে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা ওয়েট অ্যান্ড সি আমরা দেখতে চাইছি, তারিখ পে তারিখ, আরও কত তারিখ আছে। পশ্চিমবঙ্গের একটা ভিন্ন চরিত্র সারা ভারতবর্ষ থেকে আলাদা, সেটা হচ্ছে যে অন্য রাজ্যে কর্মচারীরা তাদের নিজস্ব দাবি দেওয়াতে সবসময় এক হয়ে লড়াই করে, তারা কোনো রাজনৈতিক দলের ওপরে নির্ভর করে না। কিন্তু পশ্চিমবঙ্গে গত 50 বছর ধরে এই দাবি দেওয়ার লড়াইগুলো রাজনৈতিক দল ভিত্তিক হয়ে আছে। বিচারপতিরা যেহেতু ডিএর সকল সুবিধা পান, তাহলে তারাও জানেন ডিএটা প্রয়োজন এবং ডিএটা অবশ্যই মাইনের একটি অংশ। মূল উদ্দেশ্যই হচ্ছে যে এইটাকে লিঙ্গার করতে করতে প্রথমে নির্বাচন পর্যন্ত নিয়ে যাওয়া, তারপরে পরের ব্যবস্থাটা জিতে এলে পরে ভেবে দেখবো, এইটাই ওদের মূল উদ্দেশ্য। এখন সেই পরিকল্পনা নিয়েই ওরা চলছে এবং 2 দিন কেন 200 দিনেও ওর শেষ হবে না। স্যার, একদম তীরে এসে তরি ডুবলো প্রায়, যেমনটা জানা যাচ্ছে যে আরও অনেক গুরুত্বপূর্ণ মামলা ছিল, সেই জন্য ডেট পিছিয়ে আগামী সোমবার করা হয়েছে। বলছি স্যার, আপনাদের যে সরকারি কর্মচারী বা পেনশন হোল্ডার আপনাদের যে ডিএ মামলা, এটা কি গুরুত্বপূর্ণ নয়? দেখুন, মাননীয় সুপ্রিম কোর্টের প্রতি আমাদের আস্থা আছে। কোর্টের নিজস্ব অসুবিধে থাকতে পারে, আমার মনে হচ্ছে উকিলবাবু বা বিচারক মহাশয় মনে করেছেন যে ডিএ মামলার থেকে হয়তো ওইগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এইটা মনে করি যে আমাদের যে ন্যায্য অধিকার বকেয়া ডিএ মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে আমরা পাবো। এবং দুরকমভাবে আমরা জানতে পারছি, একটা জানতে পারছি যে কপিল সিব্বাল, সরকারে যিনি আইনজীবী আছেন কপিল সিব্বাল, উনি বলেছেন আমার আরও 2 দিন সময় লাগবে। আমরা আগে জেনেছিলাম উনি বলেছিলেন 30 মিনিটের শুনানি সওয়াল জবাব করে উনি ক্ষান্ত হবেন, কিন্তু আজকে উনি বলেছেন 2 দিন লাগবে। পাশাপাশি বিচারপতিরাও অন্যান্য আরও গুরুত্বপূর্ণ কেসের হিয়ারিং থাকার জন্য ডেটটা আবার আগামী 8 তারিখ অর্থাৎ পরের সোমবার ডেটটা দিয়েছেন। আমরা মনে করি হয়তো সময় লাগছে। আমরা তো মোটামুটি এখানে প্রায় 3 বছরের কাছাকাছি অবস্থান, বিক্ষোভ, ধর্নায় আছি, বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে আছি এবং আমরা নিশ্চিত এবং আমাদের স্থির বিশ্বাস যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাব। হয়তো দেরি হচ্ছে, রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, পঞ্চায়েত, কর্পোরেশন, অবসরপ্রাপ্ত প্রায় 6.5 লক্ষ কর্মচারী আমরা আছি। জানি না এই 6.5 লক্ষ কর্মচারী রুটি রোজগার, পেনশনারদের ওষুধ কেনার টাকার থেকে হয়তো আরও কোনো গুরুত্বপূর্ণ মামলা আছে যেটা বিচারকরা মনে করেছেন। তাদের প্রতি আস্থা রেখেই বলছি, আমরা সংগ্রামী যৌথ মঞ্চ, আমরা ধৈর্যশীল, আমরা ধৈর্য ধরে শান্তিপূর্ণ অবস্থানের মধ্যে দিয়ে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা ওয়েট অ্যান্ড সি আমরা দেখতে চাইছি, তারিখ পে তারিখ, আরও কত তারিখ আছে আমরা সহ্য করে যাব এবং আমরা আশা করি আমরা আমাদের স্থির লক্ষ্যে পৌঁছাবো। এই অন্তিমে এসে কপিল সিব্বালের এইরকম দ্বিচারিতা এর রহস্যটা কি হতে পারে? দেখুন, কপিল সিব্বালের এখন আমরা উকিল হিসেবে গ্রহণযোগ্যতারই প্রশ্ন আমাদের কাছে এসে যাচ্ছে। উনি একবার বলছেন আমি 10 তারিখে পর্যন্ত থাকবো না, একবার বলছেন 30 মিনিট সওয়াল করলেই আমার বক্তব্য শেষ হয়ে যাবে, আজকে বলছেন 2 দিন সময় লাগবে। এই যে দ্বিচারিতা, এই যে টাইমটাকে স্কিল করছেন, এটা সম্পূর্ণ ওনার ধান্দাবাজি
এবং আমাদের মনে হয় রাজ্য সরকারের সাথে একটা আঁতাত করে উনি এরকম তারিখ পে তারিখ নেওয়ার চেষ্টা করছেন, নানান ফন্দি ফিকির করে ডেটটাকে আরও লঙ্ঘা করছেন। আমরা জানি এই মাসেই পুজোর ঘন্টা বেজে যাবে, কাউন্টডাউন অলরেডি শুরু হয়ে গেছে। আমরা আশা করছি আগামী সপ্তাহে যে ডেট আছে সেই ডেটেতেই হয়তো এমন একটা কিছু আমরা রায় পাবো যাতে করে সরকার মাথা নিচু করতে পারে। স্যার তীরে এসে কি তবে তরি ডুবলো? বলছি স্যার আগামী শুনানি 8 তারিখ করা হয়েছে, এমনটা জানা যাচ্ছে। আজ শুনানি সম্পন্ন করা হলো না, গুরুত্বপূর্ণ অন্য শুনানি থাকার জন্য। বলছি স্যার আপনাদের এই যে সরকারি কর্মচারী এবং পেনশন প্রাপক যারা আছেন, তা আপনাদেরও তো মামলা, এটাও তো গুরুত্বপূর্ণ, কি বলবেন? এটা গুরুত্বপূর্ণ, তবে সুপ্রিম কোর্টের কাছে অন্য মামলা, সাংবিধানিক মামলা বা এসব আরও নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। সেখানে আরও কোটি কোটি মানুষের হয়তো জড়িয়ে আছে। কিন্তু কর্মচারীরা বা অবসরপ্রাপ্তরা, শিক্ষকরা এতদিন ধরে তারা যে অকারণে বঞ্চিত হচ্ছেন, যে টাকা এই রাজ্য সরকার 16 বছর আগেই কেন্দ্রীয় সরকারের থেকে পেয়ে গেছে, সেই টাকা দিতে যে টালবাহানা, এটা রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক এরা যদি একত্রিত হয়ে এই লড়াইটা লড়তো তাহলে কোর্টেও সরকার সুবিধে করতে পারতো না। কিন্তু এখানে পশ্চিমবঙ্গের একটা ভিন্ন চরিত্র সারা ভারতবর্ষ থেকে আলাদা, সেটা হচ্ছে যে অন্য রাজ্যে কর্মচারীরা তাদের নিজস্ব দাবি দেওয়াতে সবসময় এক হয়ে লড়াই করে, তারা কোনো রাজনৈতিক দলের ওপরে নির্ভর করে না। কিন্তু পশ্চিমবঙ্গে গত 50 বছর ধরে এই দাবি দেওয়ার লড়াইগুলো রাজনৈতিক দলভিত্তিক হয়ে আছে। তো তার ফলে কর্মচারীদের নিজেদের মধ্যে ঐক্য নেই এবং যারা শাসক থাকে তারা স্বভাবতই সেটা সুযোগ নেয়। তা বর্তমান শাসকও সেই সুযোগ নিচ্ছে, আর কোর্ট মানে তো সময়ের ব্যাপার আছেই। তো সুতরাং আমরা বাধ্য হয়ে কোর্টে গেছি যে এখানে ঐক্যবদ্ধভাবে সেই লড়াইটা কর্মচারীরা লড়তে পারছে না, সেটা শুরু করার চেষ্টা হয়েছিল, কিন্তু শাসকরা নানাভাবে সেটাকে ভেঙে দিতে সফল হয়েছে। তো সেই জন্যে সুপ্রিম কোর্টের যেভাবে মামলা চলছে, আমাদের যে সমস্ত যুক্তি আছে সেগুলো খুবই পরিষ্কার। সেটা হচ্ছে যে আমাদের যে 2009 রোপা, সেটা গঠিত হয়েছিল 536 পয়েন্টে, যেটা অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স অনুযায়ী। সুতরাং সেদিক থেকেও দিতে বাধ্য, এবং এই একই সরকার তারা দিল্লি বঙ্গভবন এবং চেন্নাই ইউথ হোস্টেলে AICPI অনুযায়ী দিয়ে দিচ্ছে। এই দুটো যুক্তিতেই আমরা হাইকোর্ট, স্যাট সব জায়গায় জিতেছিলাম এবং সুপ্রিম কোর্টেও এই যুক্তিতেই আমরা জিতব। কিন্তু আইনের হচ্ছে দীর্ঘসূত্রিতা রয়েছে, সুতরাং আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। স্যার গত যে শুনানিতে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল উপস্থিত ছিলেন, সেখানে তিনি বলেছিলেন তার রাজ্য সরকারের তরফ থেকে বলতে আর 30 মিনিট প্রয়োজন, কিন্তু আজ অন্য গান গাইলেন, তার বলছেন এখনও 2 দিন প্রয়োজন। বলছি স্যার অন্তিমে এসে তার এরকম দ্বিচারিতা, এর পেছনে রহস্যটা কি? না, এই রাজ্য সরকারটা তো মিথ্যেবাদী, দ্বিচারিতা এইসবের জন্যে পরিপূর্ণ। কপিল সিব্বল টাকা পাবে রাজ্য সরকারের থেকে, 1 কোটি টাকা হয়তো উনি পাবেন, তো 2 দিন লাগবে, তাহলে আবার 2 কোটি টাকা পাবে। এবং সুপ্রিম কোর্টে তাদের প্রভাব আছে, সেই জন্যে সুপ্রিম কোর্টের বিচারপতিরা তাদের কথা শোনেন আর কি, তারা যা সময় দেন। তো সুতরাং এই বিচারিতা করে করেই এটা টেনে রেখেছে। কিন্তু যতই কপিল সিব্বল আশা করুক যে এই মামলায় রাজ্য সরকারকে জেতাবে, সেটা হবে না। যেরকমভাবে আমরা দেখেছি যে রাজ্য সরকার হাজার চেষ্টা সত্ত্বেও এই 2016 চাকরিহারা যারা, তাদের যে অযোগ্য, তাদের লিস্ট শেষ অবধি বের করতে বাধ্য হয়েছে। সেটা যদিও ত্রুটিপূর্ণ বলছেন আইনজীবীরা, কিন্তু তাহলেও নেই মামার থেকে কানা মামা ভালো, অন্তত সেই লিস্ট তারা বিচার বের করতে বাধ্য হয়েছে। তো এই জায়গা থেকে আমরা আশা করছি যে কপিল সিব্বল আরও সময় নিলেও জয় আমাদের পক্ষে যাবেই। স্যার একদম আমার শেষ প্রশ্ন, আপনাদের আশঙ্কায় কি তবে সত্য হতে চলেছে? মানে স্যার প্রশ্ন হচ্ছে এই যে ডিএর যে ডেট, শুনানির যে ডেট পিছুতে স্যার যে জায়গায় পৌঁছাচ্ছে, ওই স্যার এর নেপথ্যে কি ভোটের অঙ্ক রয়েছে? হ্যাঁ, অবশ্যই। মুখ্যমন্ত্রী তো দুটো অঙ্ক কষে রেখেছে। একটা হচ্ছে যে উনি যদি জিতে আসেন 26-এ, তাহলে আর ডিএ দেওয়ার প্রশ্নই নেই, যেমন এখন দিচ্ছেন না। উনি বলে দেবেন যে আমি 294টা আসনে জিতেছি, আবার ডিএ কিসে। আর যদি উনি হেরে যান, তাহলে যে সরকার আসবে তাহলে সেই সরকার দেবে, ওনার আর কোনো দায় থাকবে না। এই যে উনি জেদ ধরে বসে আছেন, আসলে উনি যে টাকাটা দেবেন না তার কারণ হচ্ছে যে উনি একজন ভুয়ো ডিগ্রিধারী হিসেবে তার কেরিয়ার শুরু করেছিলেন।
তা ভুয়ো ডিগ্রিধারী যারা জালিয়াতি করে এইসব ডিগ্রি জোগাড় করে তারা প্রকৃত শিক্ষিত মানুষদের, প্রকৃত মেধাসম্পন্ন মানুষদের হিংসে করে এবং তাদের ঘৃণা করে। এবার উনি ওই শ্রেণীর মানুষ বলেই, যারা প্রকৃত অর্থে নিজেদের যোগ্যতার মেধায় চাকরি পেয়েছে, তাদের যে কোনোভাবে ক্ষমতার জোরে তাদের যে কোনোভাবে নিচু করা, তাদের যে কোনোভাবে ধ্বংস করা, যে কোনোভাবে গায়ের জোর দেখিয়ে ঘৃণার প্রকাশ করা নিজের, এই হচ্ছে ওনার আসল ফিলোসফি বা দর্শন। এই দর্শনের থেকেই উনি এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছেন। আমরাও লেগে আছি যে এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসবই এবং সুপ্রিম কোর্টে এই শুনানি শেষ হবে এবং জয় আমাদের পক্ষে, রায় আমাদের পক্ষেই যাবে। বলছি স্যার একদম তীরে এসে তরি ডুবলো প্রায়, এমনটাই আশঙ্কা। বলছি স্যার পরবর্তী মামলার ডেট পিছিয়ে 8 তারিখ করা হয়েছে। বলছি যেমনটা জানা যাচ্ছে বিচারপতিগণ জানিয়েছেন যে গুরুত্বপূর্ণ মামলার কারণে ডেট পিছানো হয়েছে। বলছি স্যার আপনাদের যে এই যে মামলা, এত সরকারি কর্মচারী এবং পেনশন হোল্ডার, আপনাদের মামলা কি গুরুত্বপূর্ণ নয়? এত বড় দেশ, তো এত বড় দেশের বিচারপতি, সুপ্রিম কোর্টের বিচারপতি বলেছেন, তার উপরে কথা বলাটা আমাদের কৃষ্টি কালচারের বাইরে হয়ে যায়। আমি একটা অনুরোধ আকারে আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলকে আমি আমার অনুভূতি জানাতে চাইছি যে আমরা যারা সরকারি কর্মচারী তারা সরকারটাকে পরিচালনা করি, কর্মকাণ্ডগুলোকে এক্সিকিউট করি, আর সেখান থেকেই সরকারের রাজস্ব আদায় হয় এবং সরকারের জনমুখী কার্যকলাপ সব প্রতিপালিত হয়। একই সাথে বলা যেতে পারে সরকারের যে রাজস্ব আদায় হয় সেই রাজস্ব আদায়টাও কিন্তু সরকারি কর্মচারীরাই করেন, সেটা স্টেট গভর্নমেন্টের হোক কি গভর্নমেন্ট ইন্ডিয়ার হোক, যে কোনো সরকারেরই কিন্তু তার যা উন্নয়নমুখী কাজ, গঠনমূলক কাজ বা যে কোনো কাজই আমরাই করি। এছাড়া সরকারি কর্মচারী এবং পেনশনার্স মিলে যে জনসংখ্যা আছে তারাও কিন্তু ভারত সরকারেরই একটা অংশ এবং ভারত মাতারই সন্তান, এবং তার থেকে হয়তো গুরুত্বপূর্ণ অন্য মানুষদের মামলা, তাই ওনারা নিয়েছেন। তবে তীরে এসে তড়ি ডোবার কোনো ব্যাপার নেই, কারণ এটা আমি আজকে যা জানলাম যে সর্বশেষের কিছু আগে বিচারপতি বললেন যে তাহলে আপনাদের এই 536 পয়েন্টটা এআইসিপিআইয়ের মতনই হয়েছে। তো আমরা শিওর যে মানদণ্ডের উপর দাঁড়িয়ে থেকে পে কমিশন তৈরি হয়েছিল সেটা এআইসিপিআইয়ের উপরই হয়েছিল। তাহলে এআইসিপিআইয়ের উপর দাঁড়িয়ে যদি কোনো বেতন ঠিক হয়, তাহলে এআইসিপিআইয়ের ওঠানামার উপর দাঁড়িয়ে সেই বেতনটা ওঠানামা করবে। এবং আমি আশাহত হইনি, একটু তো খারাপ লাগছে যে আর কতদিন, 17-18 বার ডেট পিছিয়েছে, খারাপ লাগছে, কিন্তু আশাহত নেই। এই জন্য আমরা আইনের প্রতি এবং সুপ্রিম কোর্টের প্রতি সম্মান, শ্রদ্ধাশীল, এবং সকল সময় আশা করব যে বিচারপতিরা যেহেতু ডিএর সকল সুবিধা পান, তাহলে তারাও জানেন ডিএটা প্রয়োজন এবং ডিএটা অবশ্যই মাইনের একটি অংশ। কারণ আমরা জানি কোনো বিচারপতি কোনো উপঢৌকন নিতে পারেন না। বিচারপতিরা ডিএ নেন, তাহলে বিচারপতিকে যদি আমরা কোনো উপঢৌকন দিই উনি গ্রহণ করবেন না, বিচারপতিকে যদি কোনো উদ্বৃত্ত টাকা দিই উনি নেবেন না এবং নেন না। আমরা জানি সম্মানীয় বিচারপতিরা ভারত মাতার উৎকৃষ্ট সন্তানদের মধ্যে একজন, সুতরাং ওনারা যে ডিএটা নেন সেটা বৈধ এবং অবশ্যই গ্রহণযোগ্য। তাহলে একই দেশে একই আইন হবে, এটাই ভারত সরকার বলেছেন। তাহলে বিচারপতিরা যদি ডিএ নেন এবং সেটা যদি বৈধ হয়, তাহলে আমি শিওর মাননীয় বিচারপতিরা এটা অনুভব করেছেন যে ডিএটা আমাদের পক্ষেও বৈধ এবং আমরা পাবই। কারণ ওনারাই জানেন যে এআইসিপিআই অনুযায়ী মাইনের নির্ধারণ হয়। এই ভারতভূমির মধ্যে দাঁড়িয়ে একই কাজে একই বেতন হবে, সম কাজে সমবেতন হবে, এটাই সত্যি কথা। কারণ আমি এখানে দাঁড়িয়ে যে কাজ করছি সেই কাজই আবার যখন অন্য একজন ইঞ্জিনিয়ার সেন্ট্রাল গভর্নমেন্টের করছে বা ট্যাক্সের একজন অফিসার বা টিচার, সে অন্য মাইনে পাবে, আমরা কম মাইনে পাবো, এটা তো হতে পারে না। কখনো কোনো সার্বভৌম দেশে এটা হয় না, গণতান্ত্রিক পরিকাঠামো এটা বলে না, ভারতের সংবিধান এটা বলে না। যেহেতু সংবিধান এটা বলে না এবং সংবিধান যেটা বলে সেরকমই বিচারপতি মাইনে পান, তাই আমি শিওর যে বিচারপতিরা নিঃসন্দেহে তারা যেহেতু ডিএ গ্রহণ করেন এবং ডিএ যেহেতু তাদের ন্যায্য বলে মনে করেন তাই গ্রহণ করেন, তাই ডিএটা আমরা পাবই এবং এই বিচারটাই আসবে। স্যার গত শুনানিতে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল, সেখানে তিনি বলেছিলেন তার রাজ্য সরকারের তরফ থেকে বলতে 30 মিনিট প্রয়োজন, কিন্তু বর্তমানে তিনি জানালেন এখনও তার 2 দিন লাগবে।
অন্তিমে এসে তার এই দ্বিচারিতা কেন, এর পেছনে রহস্য কি? আমি তো ওনাদের সঙ্গে নেই, তবে এইটুকু বলতে পারি ওনারা সকল সময় মিথ্যা করছেন, ছল করছেন এবং বিভিন্ন রকম প্রতারণা করছেন। কারণ এই রাজ্য সরকারের আগের আইনজীবী দাঁড়িয়ে বললেন আমরা সব টেন্টেড লিস্ট আমরা বার করেছি, তারপর দেখা গেল সেকেন্ড পরে কি 1 মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলছেন যে না আমরা করিনি। তো এই ধরনের মিথ্যাচারী মানুষদের কি প্ররোচনা, কি প্রতারণামূলক কাজ, কি অভিসন্ধি আছে সেটা বোঝাই কঠিন। কারণ 17 বার যারা মামলা পিছিয়েছে, বেঞ্চ, হাইকোর্ট সব জায়গায় যাকে হেরেছে, বারংবার স্যাট, তারপরেও যারা মনে করে যে আবার 30 মিনিট বলে দিনের সময় নেয়, তাদের প্ররোচনা, প্রতারণা এবং অভিসন্ধি আমাদের মতন পরিশ্রমী এবং যারা রাজ্যটাকে কাজ চালানোর এক্সিকিউশন করে সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী, তাদের বোঝা সম্ভব নয়। কারণ এই অভিপ্রায় নিয়ে আমরা চলাফেরা করি না, আমরা সোজাটাকে সোজা বুঝি। সুতরাং ওনাদের অভিপ্রায় ওই মাননীয় মুখ্যমন্ত্রী যিনি ওনাদের নিয়োগ করেছেন আর ওনাদের ওই গ্রুপই বলতে পারবে, আমাদের পক্ষে বলা সম্ভবই নয়। স্যার একদম তীরে এসে তরি ডুবলো প্রায়, এরমটাই আশঙ্কা। যেমনটা জানা যাচ্ছে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বাল গত যে শুনানিতে উপস্থিত ছিলেন সেখানে তিনি জানিয়েছিলেন তার রাজ্য সরকারের তরফ থেকে বলতে আর 30 মিনিট টাইম প্রয়োজন, কিন্তু বর্তমানে আজ তিনি জানিয়েছেন এখনও তার 2 দিন লাগবে। অন্তিমে এসে তার এই দ্বিচারিতা, এর পেছনে রহস্য কি? ওটা হচ্ছে যে ওদের মূল উদ্দেশ্যই হচ্ছে যে এইটাকে লিঙ্গার করতে করতে প্রথমে নির্বাচন পর্যন্ত নিয়ে যাওয়া, তারপরে পরের ব্যবস্থাটা জিতে এলে পরে ভেবে দেখবো, এইটাই ওদের মূল উদ্দেশ্য। এখন সেই পরিকল্পনা নিয়েই ওরা চলছে। এবং 2 দিন কেন, 200 দিনেও ওর শেষ হবে না। 200 দিন যদি ইলেকশনের বাকি থাকে তাহলে 200 দিনেও শেষ হবে না, এটা ওদের পরিকল্পনারই অঙ্গ। এইবার কিন্তু এখনো পর্যন্ত যেটুকু যা সওয়াল শুনানি হয়েছে, সেই সওয়াল শুনানিটা আমাদের পক্ষেই আছে, মানে আমরা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়েই দেখতে পারি এবং মানে আশাও করতে পারি যে হয়তো রায় আলটিমেটলি আমাদের পক্ষে বেরোবে। কিন্তু ওদের যে চেষ্টাটা, সেই চেষ্টাটা চলেছে এবং সেই চেষ্টার ফলটা আমাদের পক্ষে খুব একটা সুখকর হচ্ছে না, দেখতে পাচ্ছি যে দিনের পর দিন যাচ্ছে। এবং সত্যি কথা বলতে কি, যে সরকার তো জনগণের করের টাকাতে নিয়ে ফুর্তি করছে, আমাদের ক্ষতি করছে, আমাদের পেছনে লাগছে, দিয়ে দিতে বাধা দিচ্ছে, কিন্তু আমাদের তো বিচারপতি এই অ্যাডভোকেট নিয়োগ করে তাদের একটা বিরাট খরচা আছে। আমাদের পক্ষে কতদিন এতটা টানা সম্ভব? আমাদের পক্ষে তো হয়তো এইভাবে চলতে থাকলে আমরা হয়তো আর্থিক দুর্দশার কারণেই মানে বন্ধ করে দিতে, সওয়াল জবাব বন্ধ করে দিতে বাধ্য হব। তখন হয়তো সেই মতলবেই হয়তো বসে আছে যে সেই মতলবেতেই যদি এদেরকে হতোদ্দাম করে দেওয়া যায় তাহলে পরে আমাদের অভীষ্ট লক্ষ্যটা পড়ে থাকবে, ওই অবস্থাতেই স্টেলমেট হয়ে পড়ে থাকবে, আমরাও দেবো না, এইভাবেই চলতে থাকবে। এই মতলবেই এরা আছে। আসল উদ্দেশ্য মমতা ব্যানার্জি যে আমাদের টাকা দেবে, এই হচ্ছে আসল উদ্দেশ্য। স্যার আগামী শুনানির তারিখ যতটা জানা যাচ্ছে 8 তারিখ সোমবার, কি মনে হয় ওই দিন কি অন্তিম শুনানি হতে চলেছে? ও যদি বলে 2 দিন লাগবে, তাহলে পরে সত্যি কথা বলতে কি তার তো একটা অ্যাডভান্টেজ হচ্ছে, কারণ ও ওখানকার বার কাউন্সিলের চেয়ারম্যান, মানে সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের চেয়ারম্যান, যে তার কথার ওয়েটে তার অনেক ক্ষেত্রে তার সিদ্ধান্তটাই কার্যকরী হচ্ছে। সেক্ষেত্রে হয়তো ওকে 2 দিন বলারও সুযোগ দিতে পারে। কাজেই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে বলতে পারবো না যে সোমবারই দিনই 8 তারিখে যে শেষ হয়ে যাবে, এরকম কোনো কথা আমরা বলতে পারবো না।